নমস্কার। আজ একটা ভিডিও নিয়ে হাজির এবং এই রাজ্যে বিধানসভা ভোট এবং এই যে ফলতার ফল বেরোলো আজকে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। খুব বেশি বড় হবে না, এটুকু বলতে পারি। রাজনৈতিক আলোচনা নিঃসন্দেহে খারাপ লাগবে বলেও মনে হয় না, তাই ভিডিও শুরুতেই বলে রাখবো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট তো করবেনই। কেমন লাগছে আমার এই চ্যানেলটা, নতুন চ্যানেল, এবং ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা নিয়ে জানাবেন আপনাদের মতামত। তো ফলতায় কেন ভোট হয়েছিল 21শে মে? ফলতাতে ভোট হয়েছিল এই কারণেই, কারণ ফলতাতে বিধানসভা নির্বাচনের দিন ধার্য হয়েছিল প্রথমে 29শে এপ্রিল। বাট সেদিনকে ভোট হলেও ভোটটা ভোটের মতো হয়নি বলে মনে করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের বাকি যে 293টা কেন্দ্রে ভোট হয়েছে তার তুলনায় এক অন্য ভোট ছবি দেখা গিয়েছিল এই ফলতাতে। সেখানে ইভিএমে স্টিকার লাগিয়ে দেওয়া, ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া, এই সমস্ত কিছু ঘটনা ঘটেছিল। বুথ জ্যাম করা, অনেককে ভোট দিতে না দেওয়া, এরকম বক্তব্য কিন্তু আমরা দেখেছি, টিভি চ্যানেলের পর্দাতে দেখতে পেয়েছি। এবং তারপরে কমিশন সেখানকার ভোট নিয়ে এমনিতেই বিজেপি পক্ষ থেকে ওই ফলতা কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি তোলা হয় পুরো কেন্দ্রতে, এবং মানে পুরো বিধানসভা কেন্দ্র 285টা বুথ সেখানে। তো কমিশনের পক্ষ থেকে যিনি বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত, তিনি যান, তিনি এবং কমিশনের আধিকারিকরা গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন ঠিক কী ঘটেছে, কাদের গাফিলতি ছিল, প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য যারা ছিলেন তাদের কোথাও কোনো অসুবিধে ছিল কিনা, সমস্যা হচ্ছে কিনা, এই সমস্ত কিছু খতিয়ে দেখার পরে কমিশনকে এসে তারা রিপোর্ট দেন, এবং কমিশন ওই কেন্দ্রের ভোট গণনা স্থগিত রাখে 4 তারিখে। 4 মে যেদিন ফলাফল ঘোষণা হয় সেদিন কিন্তু 293টা কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছিল, ফলতা বিধানসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়নি। ফলত পরবর্তীতে জানিয়ে দেওয়া হয় যে ফলতাতে আবার ভোট হবে, 21শে মে ভোট হবে। এবং এই যে 293 কেন্দ্রে ভোট হয়েছিল তাতে যা ফলাফল হয়েছিল তাতে আপনারা দেখেছেন, রাজ্যে 207টা আসন পেয়ে বিজেপি ক্ষমতায় এসছে, তৃণমূল কংগ্রেস 80টা আসন পেয়েছে, এবং বামেরা তারপরে আমজনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস এরাও আসন পেয়েছে। বামেরা 1টি আসন পেয়েছে, মানে শূন্য গেরো টপকেছে আর কি, 0 থেকে 1-এ এসছে। তো এখানে ফলতাতে আবার নির্বাচন হলো। 21 তারিখে নির্বাচন, 19 তারিখে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তিনি ভোটের থেকে পিছিয়ে গেলেন। তিনি বললেন আমি আর লড়াই করব না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ফলতা সোনার ফলতা গড়ে তোলা হবে। তো তিনি সেই মহৎ উদ্দেশ্যে তিনিও তাতে সামিল হতে চেয়ে তিনি রণে ভঙ্গ দিলেন, রীতিমতো প্রেস কনফারেন্স করে তিনি সরে দাঁড়ালেন। আসলে তিনি মানে চাচা আপন প্রাণ বাঁচার মতন অবস্থা, কারণ তার নির্বাচনী এলাকাতে প্রচারেই যাননি, আগে গিয়েছিলেন 29 তারিখে ভোটের আগে প্রচারে গিয়েছিলেন। বাট তারপরে যখন পুনর্নির্বাচনের কথা ঘোষণা হয়েছিল তারপরে কেউই তৃণমূল কংগ্রেসের কোনো শীর্ষ নেতা যাননি। এমনকি যে ডায়মন্ড হারবারের মধ্যে ফলতা বিধানসভা পড়ে, সেই ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেও দেখা যায়নি। তিনি তো নির্বাচনে পরাজয়ের পরে তিনি একেবারে গর্তে ঢুকে যাওয়ার মতন অবস্থা। দিনের বেশিরভাগ সময়টাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে থাকছেন, বৈঠক হচ্ছে ঠিকই, কিন্তু সেখানেই থাকছেন। এদিকে তার বাড়িতে অবৈধ নির্মাণ নিয়ে পুরসভা চিঠি চাপাটিও চলছে, আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, এই সমস্ত কিছু চলছে, আর তিনি প্রচারেও যেতে পারেননি, ইনফ্যাক্ট বেরোচ্ছেন না সেভাবে। তো এহানো জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন, সেই জাহাঙ্গীর খান হঠাৎ ভোট থেকে পিছিয়ে আসেন, পগার পার বা তাকে আর দেখা যায়নি ভোটের দিন। ফলত 285 বিধানসভা কেন্দ্রতে, এই ফলতা বিধানসভা কেন্দ্রে 285টা যে বুথ, 285টা বুথে তৃণমূল কংগ্রেস কোনো এজেন্ট দিতে পারেনি। ইন বিটুইন জাহাঙ্গীর খানের কেন বহিষ্কার হবেন না সে দাবি তুলেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের সঙ্গে বৈঠক করেন, কিন্তু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। তারা ক্ষুব্ধ হন, তারা জানান যে জাহাঙ্গীর খান কী কারণে পিছিয়ে গেলেন, তাহলে কি ডায়মন্ড হারবার মডেল কি ভেঙে পড়ল, তার জবাব কি তিনি দেবেন, এই সমস্ত কিছু বলা হয়। বাট তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত জাহাঙ্গীর খানকে বহিষ্কার করেননি, বরং কোথাও গিয়ে যেটা দেখা যাচ্ছে যে ঋতব্রত কিংবা কুণাল ঘোষদের মুখটা বন্ধ হয়েছে, তারা আর এই ফলতা বিধানসভাটা নিয়ে খুব বেশি বক্তব্য রাখছেন না।
এবার 24 তারিখে যখন কাউন্টিং হলো, আজকে যখন কাউন্টিং হলো, তখন দেখা গেল যে এই কাউন্টিং সেন্টারেও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। বিজেপি সকাল থেকে এগিয়ে ছিল এবং তারাই জিতলো। 1 লক্ষেরও বেশি ব্যবধানে বিজেপির দেবাংশু পাণ্ডা তিনি জিতলেন। তার ব্যবধান 1,09,021। দ্বিতীয় স্থানে কারা জানেন? দ্বিতীয় স্থানে বামেরা। বিরাট তাদের অ্যাচিভমেন্ট ক্ষেত্রে বলা যেতে পারে। যে বামেরা রাজ্য থেকে একেবারে শূন্য হয়ে গেছিল, রাজ্যে তাদের একটাও আসন ছিল না গত বিধানসভাতে, সেই বামেদের এবার তারা বিধানসভাতে একজন প্রতিনিধি পাঠাতে পেরেছেন। ডোমকল কেন্দ্রে বামেরা জিতেছে। আর এই ফলতা বিধানসভা কেন্দ্রে প্রায় বছর দশেক পরে ফলতাতে বামেরা আবার দ্বিতীয় পজিশনে উঠে এসছে। শম্ভুনাথ কুর্মী তিনি 40,000-এর মতন ভোট পেয়েছেন। 40,645, মানে 40,000-এর বেশি। আর তৃণমূল কংগ্রেস চলে গেছে 4 নম্বরে। যেই তৃণমূল কংগ্রেস মানে একটা সময় এখানে রাজত্ব করেছে কার্যত। 7,783 ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান। তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন। তবু বলবো এই 7,783 জন ব্যক্তিকে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের খুঁজে বার করা উচিত। যারা তৃণমূলকে ভোটটা দিয়েছেন এরাই আসল কিন্তু তৃণমূল। তাদেরকে তৃণমূলে খুঁজে বার করে পুরস্কার দেওয়া উচিত, সংবর্ধনা দেওয়া উচিত এবং তাদের মনোবল আগামী দিনে আরও বাড়ানো উচিত। এরাই আসল, কারণ প্রার্থী তিনি রণভঙ্গ দিয়েছেন কিন্তু তবু তারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বিরাট বড় ব্যাপার। কিন্তু বড় ব্যাপার হচ্ছে বামেদের, তারা দ্বিতীয় স্থানে উঠে এসছে। 40,000-এর মতন, 40,000-এর বেশি ভোট পেয়েছেন। এ নিয়ে বামেরা তারা বলেওছেন যে তারা প্রান্তিক মানুষের পাশে আছেন, মোহাম্মদ সালিম বলেছেন, এবং এটা তারই ফল, দীর্ঘদিনের লড়াই। তারা লড়াইয়ে আছেন। তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে বরফের মতো গলে যাচ্ছে এই গরমে, এবং সেটা কার্যত হচ্ছেও দেখা যাচ্ছে। যতই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসার চেষ্টা করছেন, লড়াই করার চেষ্টা করছেন, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, আজকেও তিনি ফেসবুক লাইভ করেছিলেন। সাংবাদিক সম্মেলন আর সেভাবে করছেন না এর পরপর, এবং আজকেও তিনি বলছেন যে জোর জবরদস্তি হারিয়ে দেওয়া হয়েছে এবং এই যে বুলডোজার নীতি সেটারও বিরোধিতা করেছেন। তো বামেদের এই উত্থান কি ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, ইঙ্গিত দিচ্ছে কিন্তু অনেক কিছুই। যে দেখুন, যখন তৃণমূল মানে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, রাজ্যে বিরোধী দলে পরিণত হয়েছে, সেটাও এই 80 জন বিধায়ককেও ধরে রাখতে পারবে কিনা এটা নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে। সেই সময় আস্তে আস্তে বামেদের আবারও ফিরে আসা আগামী দিনে কিন্তু বড় লড়াইয়ের একটা ইঙ্গিত যেমন পাওয়া যাচ্ছে, এবং বামপন্থীরা যে হারিয়ে যায়নি, তাদেরকে যে বিলীন করা যায় না এত সহজে, সেটার একটা জবাব। পাশাপাশি নতুন প্রজন্ম কিছু ভোট বা এই সংখ্যালঘু ভোট, কারণ দেখুন ওই ফলতা বিধানসভা এলাকাতে সংখ্যালঘু ভোট একটা গুরুত্বপূর্ণ, সেই সংখ্যালঘু ভোটটা অনেকদিন পরে আবার বামপন্থীরা পেয়েছেন। এই ফলতা বিধানসভা এলাকা থেকে কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 1 লক্ষেরও বেশি ভোটে ব্যবধানে জিতেছিলেন, আর তার কারিগর কিন্তু ছিলেন এই জাহাঙ্গীর খান। প্রথমে সেই জাহাঙ্গীর খানদের দাবাদাবি বন্ধ হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, বামেদের ভোট ব্যাংক কিছুটা বেড়েছে, অনেকটা, কিছুটা না অনেকটা বেড়েছে। যেখানে 24-এ বোধহয় 1,000-2-3 মেরে কেটে ভোট পেয়েছিল বামেরা এই ফলতা বিধানসভা কেন্দ্রতে। প্রতিকুর রহমান ছিল ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী, তো প্রতিকুর এখন তৃণমূল কংগ্রেসে রয়েছে। তো এটা কিন্তু বড় লক্ষণ যে বামপন্থীরা উঠে আসছে, বামেদের দিকে মানুষের আস্থা বাড়ছে। বামেদের যদি মানে কি বলবো, বামেরা একটা আসন পেয়েছে, 0 থেকে 1 হয়েছে, এবং বাম আইএসএফ জোট মিলে 2টো আসন কিন্তু। তো বামেদের জন্য এগুলো কিন্তু যথেষ্টই পজিটিভ বার্তা, এবং এই বার্তাকে কাজে লাগিয়ে বামেদের আগামী দিনে তারা লড়াইয়ের ময়দানে যে আছে, তারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এটা নিয়ে সন্দেহ নেই, তারা প্রতিবাদ আন্দোলন করছে অল্প, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলেও কিন্তু অনেক এমন ইস্যু পাওয়া গিয়েছিল যেগুলো নিয়ে আরও ঝাঁপানো যেতে পারত, কিন্তু বামেদের এই নীতি, তাদের কে সবচেয়ে বড় শত্রু এটাকেই বাছাই, মানে এটা কি শত্রু মানে প্রতিদ্বন্দ্বী আর কি, ক্ষেত্রে এটাকে বেঁচে উঠতেই তাদের এতটা সময় গেছে, বুঝতে পারেনি তারা, যে কারণে কিন্তু পিছিয়ে গিয়েছে কোথাও কোথাও। যে কারণে যদিও বা বামেরা আবারও উঠে আসছে কিছু ইয়াং লিডারদের জন্য, কিছু তরুণ মুখের জন্য, দীপশিকা, মীনাক্ষী, সৃজনদের মতন নেতা নেত্রীদের জন্য তারা কিন্তু আবারও
স্পটলাইটে আসছে বা উঠে আসছে, লড়াইয়ের ময়দানে উঠে আসছে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কেউ কেউ গিয়ে কোভিডকালে মানুষ সত্যিই কিন্তু এই রেড ভলেন্টিয়ারদের দেখেছেন। ফলত বামেদের প্রতি মানুষের আস্থা বাড়াটা কিন্তু এটাও কোথাও গিয়ে একটা গণতান্ত্রিক পরিসর বাড়া, এবং এক্সট্রিম লেফট এক্সট্রিম রাইট, মানে যদি এরকম হয়, বা সিপিএম সিপিআই এক্সট্রিম লেফট নয় তবে লেফট, এবং বিজেপি যেদিকে যাচ্ছে রাইটের সাথে, রাইট আর লেফটের মধ্যে লড়াইটা আগামী দিনে হয়তো এরকম হয়ে যেতে পারে। বামেরাও সেটা চাইছেন যে লড়াইটা এই জায়গাতে যাক, এবং তারা বলছেন যে আগামী দিনে মাঠে ময়দানে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বামেরাই পারবেন। যদিও বামেরা দেশের অন্য প্রান্তে আর সেভাবে নেই, ত্রিপুরা কিংবা কেরালা থেকে বামেরা বিলুপ্ত প্রায় হয়ে গেছে, তবু এ রাজ্যে ফিরে আসাটা কিন্তু এই গোটা দেশের জন্য গোটা দেশের বামপন্থীদের জন্য কিন্তু শুভ লক্ষণ। এটা কিন্তু নিঃসন্দেহে ভালো একটা বার্তা। তো এটাকে বামেরা আগামী দিনে কিভাবে পুঁজি করে, কিভাবে এগিয়ে যেতে পারে পুঁজি করে, সেটা কিন্তু দেখার বিষয়। যে এই যে তারা দ্বিতীয় স্থানে উঠে এলো, শম্ভুনাথ কর্মী তিনি যে 40,000-এর বেশি ভোট পেলেন, হয়তো তার সঙ্গে দেবাংশু পান্ডার ব্যবধানটা অনেকটা, কিন্তু তবুও তিনি যে দ্বিতীয় হয়েছেন সেটাও কিন্তু কম বড় কথা নয়। তাই আগামী দিনে এই বামেরা এই একটা আসনে জয়, আইএসএফকে নিয়ে 2টো আসনে জয় বাম জোটের, প্লাস হচ্ছে এই ফলতা বিধানসভা কেন্দ্রতে দ্বিতীয় স্থানে উঠে আসাটা বামেরা আগামী দিনে কীভাবে ব্যবহার করে, কীভাবে কাজে লাগাতে পারে, মানুষ চাইছে। তার মানে কিছু অংশের মানুষ তো অন্তত তাদেরকে চাইছে। তো সেটা বামেরা আগামী দিনে, আজকে সুকান্ত মজুমদারের একটা বক্তব্য খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন বামেরা নেই, তৃণমূলের এখনও কোথাও কোথাও শক্তি রয়েছে। এটার পেছনে দুটো দিক, হ্যাঁ কিছু অংশ তো ঠিকই, সেটা তিনি বলছেন। তাহলে কোথাও গিয়ে কি বিজেপিও বামেদেরকে আস্তে আস্তে ভয় পেতে শুরু করছে, তাই বামেদেরকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। কিন্তু এই বামেরাই 0 থেকে 1 হয়েছে, 2 হয়েছে, মানে জোট মিলিয়ে ফলতাতে সেকেন্ড হয়েছে। তাহলে এটাকে কি কোথাও গিয়ে বিজেপি অশনি সংকেত ভাবতে শুরু করেছে? আমি জানি না, উত্তর হয়তো এত সহজে এখনই দেওয়া সম্ভব নয়। এটার জন্য আরও অনেকগুলো মাস, দিন, বছর অপেক্ষা করতে হবে। কিন্তু এটা ভালো বা বড় একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে বামপন্থা বা বামপন্থী রাজনীতির জন্য শুভ লক্ষণ, এবং গোটা দেশের বামপন্থী রাজনীতির জন্য কিন্তু একটা বড় ইঙ্গিত বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।